জীবদ্দশায় দাদাজান একটা ভুল কাজই করে গেছেন। দাদাজানের জীবনে প্রথম, শেষ এবং একমাত্র ভুল হলো দুটো বিয়ে করা। কাঁধের সাহায্যে ফোন কানে ঠেকিয়ে আলমারির দুটো ডালা টেনে খুলে ফেলার সাথে সাথে এক ঝাঁক কাপড় চোপড় এসে তার মুখের উপর পড়ল। ওহ ওহ, আল্লাহ! ওপাশে লাইনে থাকা দৃষ্টি পেখমের চিৎকার শুনে উদ্বিগ্ন উৎকণ্ঠিত গলায় জানতে চাইল। কি হয়েছে পেখম? তুই ঠিক আছিস? কি হয়েছে বলবি তো? পেখম দুহাতে মুখের উপর থেকে জামা কাপড়গুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, ঠিক আছি, আমি অ্যাবসলিউটলি ফাইন, কিছুই হয়নি। জামা কাপড়গুলো সেই ওভাবেই রেখেছিল। মা তার আলমারি গুছিয়ে না দিলে নিচে কখনো গোছানো হয় না। এত সব ড্রেসের মধ্যে থেকে পেখম তার ব্লু কালারের কুর্তিটা খুঁজছে। কোথায় রেখেছিল? কি রে, লাইনে আছিস? পেখম তার খোঁজাখুঁজির কাজ চালিয়ে গিয়েই বলল, আছি, বল, কোথায় যেন ছিলাম? বুড়োর জীবনের সব থেকে বড় ভুল তুই বিয়ে করার টপিকে। ও হ্যাঁ, মানুষ একটা বিয়ে করতে পারে না? বলিউডের ভাইজান সালমান খানকেই দেখ না, কি নেই এই বেটার? ফেম, নেম, টাকা পয়সা, কোনো কিছুরই তো অভাব নেই। তারপরেও একটা সংসার হলো না। আর আমাদের মির্জা বেটা 2 বিয়ে করে বছরে বছরে বংশ বিস্তার করে গেছে। কেউ জিজ্ঞেস করলে বাবা চাচাদের সংখ্যা বলতে আমার নিজেরই লজ্জা লাগে। মানুষ তো আর জানে না এই 8 জন একজনের পেট থেকে আসেনি, 4 জন করে 2 জনের পেট থেকে এসেছে। এতেই বোঝ দাদাজান একজন সিংহ পুরুষ ছিলেন। অবশেষে নীল কুর্তিটা পেয়েছে, কিন্তু কাপড় চোপড় ছড়িয়ে রুমের অবস্থা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। সিংহ পুরুষ না, কচু ছিলেন, কচু। 2 বিয়ে করা কোনো বাহাদুরের কথা না। এক নারীকে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারাই প্রকৃত সিংহ পুরুষের পরিচয়। পেখম এতটা সময় ধরে তার কাজিন দৃষ্টির সাথে কথা বলতে বলতে ব্যাগ গোছানোর কাজও চালিয়ে যাচ্ছে। এক দাদির বাড়ি থেকে আজ অন্য দাদির বাড়ি যেতে হবে, কারণ মেজো চাচার ছেলে মানে তারই একটা কাজিন ইলহাম ভাই ডাক্তারি ডিগ্রি নিয়ে 5 বছর পর দেশে ফিরছে। এই 2 বাড়ির দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। সামান্য একটা অনুষ্ঠান হলেই ব্যাগ প্যাক করে ও বাড়িতে ছুটতে হয়। তার থেকে সবাই মিলেমিশে এক বাড়িতে থাকলেই ভালো হতো। তোর জামাই 2টা বিয়ে করলে কি করবি? আমার জামাই যেদিন এই কাজ করে বাড়ি ফিরবে সেদিন রাতেই তাকে পুরুষ থেকে পুরুষ আক্তার মহিলা বানিয়ে দেব। যা, এবার যত খুশি বিয়ে কর। পেখমের কথা শুনে দৃষ্টি উচ্চ শব্দে হাসতে লাগলো। পেখমও মৃদু হাসলো। দৃষ্টি হাসতে হাসতেই বলল, তুই তো সাংঘাতিক ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, তোর ভবিষ্যৎ জামাইয়ের কপালে দুঃখ আছে। জামাই যদি চরিত্রহীন হয় তাহলে তো দুঃখ থাকবেই। আমি ছাড়া অন্য মেয়ের দিকে তাকালে পরিণতি এটাই হবে। আচ্ছা, তোর কি প্যাকিং করা শেষ হয়েছে? প্যাকিং কি আর শেষ হয়? 1-2 দিনের জন্য গেলেও জামা কাপড় থেকে শুরু করে সানস্ক্রিনটা পর্যন্ত নিতে হয়। ব্যাগ 3টা নিলেও জায়গা ধরে না। দৃষ্টি উদাস গলায় বলল, দাদাজান 2 বিবিকে এক বাড়িতে রাখলেই ভালো হতো। হুম, এখন তো দিনে 3 বেলা খাবার খাই। এক বাড়িতে থাকলে 3 বেলায় দুপক্ষের ঝগড়া দেখে পেট ভরাতে হতো। এটাও ঠিক বলেছিস। দূরে আছি বলেই ভালোবাসা আছে। একসাথে থাকলে তুই আমার শত্রু হয়ে যেতি। বুড়ো বেটাটা মরে সুখেই আছে। তাকে অন্তত 2 বউয়ের সাথে থাকার জন্য এ বাড়ি ও বাড়ি ছুটতে হচ্ছে না। নয়তো বুড়ো বয়সে ছুটোছুটি করে কোমরের হাড্ডি ক্ষয়ে যেত। পেখম, এখন রাখি, মা ডাকছে। গিয়ে দেখি কি কাজ পড়েছে। তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আয়। ভাইয়া তো রাতে আসবে, এত তাড়াতাড়ি গিয়ে কি করব? আমার সাথে নাচবি। প্যাকিং শেষ হলেই ছানাপোনাগুলোকে নিয়ে বেরিয়ে পড়। বাবাকে গাড়ি পাঠিয়ে দিতে বলবো। না, আমাদের বাড়িতেও গাড়ি আছে। তোকে আর সেজো আব্বুকে কষ্ট দিতে হবে না। ড্রাইভার আঙ্কেল আমাদের নামিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, আয় তাহলে। প্যাকিং শেষ করে পেখম নিচে চলে এলো। ইরিনাপুরে আসার কথা ছিল, ওরা না এলে বেরোতে পারবো না। পেখমের দাদি গোলাপজান। দাদাজান ইয়াকুব আলী মির্জার দ্বিতীয় স্ত্রী। গোলাপজানের 4 ছেলে মেয়ে। বড় ছেলে হারিস মির্জার 1 ছেলে, দ্বিতীয় ফুফু ইরিন ইতি, ওরা ফুফুর মেয়ে। তৃতীয় তার বাবা, তার অবশ্য কোনো ভাই বোন নেই। চতুর্থ ইখতিয়ার মির্জা। চাচুর 2 মেয়ে আলাইয়া আলিশপা। ওরা সবাই দাদাজানের দ্বিতীয় পক্ষের বংশধর। প্রথম পক্ষেরও আরো 4 জন ছেলে আছে। তাদের ছেলে মেয়েদের মিলিয়ে পেখম নিজেও জানে না তাদের বংশের মোট সদস্য সংখ্যা কত। 2 পক্ষই আলাদা বাড়িতে থাকে। 2 দাদি একজন আরেকজনের চোখের বিষ। কেউ কারো ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। বাবা চাচাদের মধ্যে শত্রুতা না থাকলেও তেমন মিলও নেই। তবে 2 দাদি নাতি নাতনিদের মধ্যে কোনো পার্থক্য করেন না। সে কারণেই তাদের হয়েছে জ্বালা। উৎসব অনুষ্ঠান হলেই ও বাড়ি ছুটতে হয়, নয়তো দাদিরা মন খারাপ করেন। হলরুমে দাদিকে পেয়ে পেখম বলল, গোলাপজান, আপনার নাতিরা এখনো আসেনি, কখন বেরোবো? গোলাপজান তসবিহ হাতে বিড়বিড় করে কিছু পড়ছিলেন। চেহারায় বিরক্তির ভাব নিয়ে নাতনির দিকে তাকিয়ে বললেন, ওই বাড়ির যাইতে তোর যেন অনেক তাড়া।
তাড়া থাকবে না? কয়েকবার ফোন করে ফেলেছে। পেখমের কথা মাঝখানেই ইরিনরা চলে এসেছে। ইরিন নানিকে সালাম দিয়ে কাছে এসে জড়িয়ে ধরল। কেমন আছো নানি? আল্লাহ যেমন রাখছে, এত সাইজে সুইজে শত্রুর এখানে যাইতেছস? শত্রু হলে তোমার হবে। বড় নানিও কিন্তু আমাদের অনেক ভালোবাসে। দাদি ওই দাদির নামই শুনতে পারে না। পেখম ইরিনকে বলল। আপু তুমি দাদির কথা কান দিও না তো। ইরিন পেখমের দিকে তাকিয়ে বলল। তোর প্যাকিং শেষ? তুমি দাঁড়াও, আমি রুম থেকে ব্যাগ নিয়ে আসছি। পেখম বড় বড় দুইটা সুটকেস নিয়ে বেরিয়ে এলে গোলাপজান তা দেখে চোখ কপালে তুলে বললেন। সারা জীবনের জন্য যাইতেছস নাকি? দুইটা ব্যাগ কার? আমার নিজেরই। এত কিছু কি লইছস? তুমি বুঝবে না, এত প্রশ্ন করো না তো দাদি। আলাইয়া আলিশবা রেডি হয়নি এখনো। ছোট চাচি তখনই আলায় আলিশবাকে নিয়ে বেরিয়ে এসেছে। আলিশবাকে কাঁদতে দেখে ইরিন জানতে চাইল। ওর কি হয়েছে মামি? কাঁদছে কেন? দেখো না কি যন্ত্রণায় পড়েছি আমি। রাতে আমাকে ছাড়া ঘুমাতে পারে না, অথচ সেও নাকি যাবে তোমাদের সাথে। পেখম বলল। তা যাক না, সমস্যা কি? সমস্যা কি জানো না? গতবারের কথা মনে নেই? রাত ৩টার সময় তাওয়াফকে ওকে নিয়ে আসতে হয়েছে। এইবার গেলেও আগের বারের মতোই হবে। আলিশবার কান্না বেড়েই চলছে। এই মেয়ে এত জোরে কাঁদে, কানের পোকা নাড়িয়ে ফেলে। ইরিন বলল। এবারও তাওয়াব ভাই ওকে নিয়ে আসবে। তুমি ওকে যেতে দাও তো। ৫টা না 10টা না, আমরা 4টা মাত্র বোন। বোনদের জন্য একটু কষ্ট করতেই পারবে। গতবারের কথা উঠতে পেখমের এটাও মনে পড়ল, সেবার তাওয়াব ভাই শুধু একা আসেনি, তাকেও সাথে আসতে হয়েছিল। গতবারের ঘটনা পেখমের চোখের সামনে ভাসতে লাগলো। রাত ৩টায় ঘুম ভাঙিয়ে তাকে বলা হলো। পুনম, আলিশাবা ভীষণ কাঁদছে, কারো কাছে শান্ত হচ্ছে না। ঘুমের ঘরে পেখম প্রথম নিজের নামটাই চিনতে পারছিল না। এবাড়িতে তাকে পুনম ডাক হয় সেটা ভুলেই গিয়েছিল। শুধু বাড়ি ভাগাভাগি হয়নি, তার নামটাও ভাগাভাগি হয়েছে। ঘুম ঘুম চোখে বড় মার দিকে তাকিয়ে বলল। কি বলছো বড় মা? আলিশাবা কেটে কেটে অস্থির হয়ে পড়েছে, ওকে বাড়ি দিয়ে আসতে হবে। আলিশবার কান্নার শব্দ এবার তার কানে এসেছে। পেখম ওড়না খুঁজে গায়ে দিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে এলো। ঘুম ভাঙার পর আলিশবা এবাড়ির কাউকেই চিনছে না, একমাত্র পেখমকেই চিনেছে। পেখমকে দেখে এসে বড় মার কোল থেকে ঝাঁপিয়ে তার কাছে চলে এলো। বাচ্চাটা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। পেখম তাদের মাখানো গলায় বলল। আমার আলিশবুর কি হয়েছে? কেন কাঁদছিস পাখি? বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে শ্বাসও নিতে পারছে না। ফোফাতে ফোফাতে বোনকে বলল। আম্মু যাব, আব্বু আম্মু যাব। রাত মাত্র ৩টা বাজে। সকাল হতে এখনো কয়েক ঘন্টা বাকি, কিন্তু আলিশবার যে অবস্থা, এই ২-৩ ঘন্টা ওকে সামলানো যাবে না। চাচিরাও জানালো সকাল হওয়ার অপেক্ষা না করে ওকে এখনই দিয়ে এলো ভালো হবে। বাচ্চা মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু কথা হলো এই রাতে কে ওকে দিয়ে আসতে যাবে? মেজমা বলল। ওর চাচারা কেউ যাবে না, ওদের এখন ডাকতে গেলেই দমক খেতে হবে। এ পর্যন্ত সবই ঠিকই ছিল, কিন্তু বড় মা যখন বলল, ঠিক আছে, আমি তাওফকে বলে দেখি। তাওয়াব ভাইয়ের সাথে তাকে যেতে হবে শুনে পেখমের গলা শুকাতে শুরু করলো। ওই হিটলার মির্জার সামনে 1 মিনিট থাকলেও দম বন্ধ করে থাকতে হয়, যেন তার নিঃশ্বাস ফেলার শব্দে বিরক্ত হয়ে ধমক দিয়ে না আসে। সাথে সাথে সে বলে উঠল। না না, তাও ভাই না। তার কথা শুনে সকলে কপাল কুঁচকে তাকালো। পেখম তাওয়াবকে ভয় পায়, এটা সবারই জানা, কিন্তু এখন তো এছাড়া কোনো উপায়ও নেই। তাওফ না, তাহলে কে? পেখম চট করে বলে উঠল। ইমানকে যেতে বলো। ইমান কি গাড়ি চালাতে পারে? সেটাও কথা। বড়দের মধ্যে একমাত্র তাওয়াব ভাই বাড়িতে আছে, ইলহাম ভাই তো কানাডায়। ইমানের সাথেও যাওয়া যেত, কিন্তু ও তো গাড়ি চালাতে জানে না। তাহলে আকৃতি আপু বা দৃষ্টিকে সাথে যেতে বলো, আমি না। আলিশাবা তোকে ছাড়া ওদের সাথে যাবে? এটাও কথা। আলিশবা তো তাকে ছাড়া কারো কাছেই যাচ্ছে না, কেউ নিতে চাইলেই চিৎকার করছে। বড় মা ছেলেকে ডাকতে যাচ্ছেন, পেখম করুণ চোখে দেখছে। দুবারে বেশি ডাকতে হলো না, তাওয়াব দরজা খুলে দিয়েছে। চোখ থেকে ঘুম তখনও পুরোপুরি কাটেনি। তাওয়াফের ঘুমের সমস্যা আছে, এটা তাহমিনা ভালো করেই জানেন। ছেলের ঘুম ভাঙানোর জন্যে তার অনুশোচনা হলেও কিছু করার নেই। এত রাতে ঘুম ভাঙানোর জন্য তাওয়াফের চেহারায় সামান্য রাগ বা বিরক্তির লেশমাত্র দেখা গেল না। মাকে দেখে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করলো। কিছু হয়েছে? আলিশাবা কাঁদছে,
ওকে একটু বাড়ি দিয়ে আয় না। তাও পার কোনো প্রশ্ন করলো না। রুমের ভেতর থেকে গাড়ির চাবি নিয়ে এলো। ড্রয়িং রুমে আসতে আসতে ঘুম পুরোপুরি কেটে গেছে। সদ্য ঘুম থেকে ওঠা অগোছালো এলোমেলো চুলের তাওয়াফ ভাইয়ের দিকে একবার তাকিয়ে বেগম চোখ সরিয়ে নিল। আলিশবাকে কোলে নিয়ে বেগম পেছনে বসতে যাচ্ছিল। তখনই খসখসে গলায় তাওয়াফ ভাই ধমকে সুরে বলে উঠল, আমি কি তোর পার্সোনাল ড্রাইভার মনে করেছিস? সামনে এসে বস। ধমক খেয়ে পেখনার পেছনে বসার সাহস করলো না। আলিশবাকে কোলে নিয়ে কটকট হয়ে তাওয়াফ ভাইয়ের পাশে বসে রইল। আলিশবা বারবার আম্মু যাওয়ার কথা বলছে। পেখম যতটা সম্ভব নিচু গলায় আলিশবাকে সান্ত্বনা দিয়ে বলেছে, আম্মু যাচ্ছি তো আলিশবু, এক্ষুনি আম্মু চলে যাব। পুরো পথে হিটলার মির্জা মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। চোখের দৃষ্টি সামনের রাস্তায় রেখে রোবটের মতো গাড়ি চালিয়ে গেছে। আসার সময় যাওয়া আলিশবার সাথে ছিল, কিন্তু যাওয়ার সময় একা একা তাওয়াফ ভাইয়ের পাশে বসে যেতে মনে হচ্ছিল জনমানব শূন্য কোনো একটা দ্বীপে তাকে একা ছেড়ে দেওয়া হয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের বসবাস নেই, শুধু নীরবতা আর শূন্যতা। পেখম সজোরে মাথা ঝাঁকাতে লাগলো। কল্পনা কেমন বাস্তব মনে হয়, ভয়ঙ্কর অভুদেবতা। না বাবা, এবারও তেমন কিছু হোক পেখম এমনটা ভাবতেও চায় না। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে এবার বলল, ছোট চাচি ঠিকই বলেছে, একে নেওয়া যাবে না। পেখম তাকে নিতে চায় না শুনে আলিশবা নিচে বসে পড়ল। পেখম বলল, আলিশবু, তুই কিন্তু যতটা উৎসাহ নিয়ে যাস ঠিক ততটাই উৎসাহ নিয়ে কেঁদে কেটে মানুষের রাতের ঘুম হারাম করে ফিরে আসিস। আহা, এবার তোকে নেওয়া যাবে না। এটা শুনে আলিশবা ফ্লোরে শুয়ে গড়াগড়ি করে চিৎকার শুরু করলো। বোনের সাথে আলাইও বেঁকে বসে বলল, ওকে না নিলে আমিও যাব না। এখন যন্ত্রণা। দুই বোনের ভালোবাসা দেখে পেখম তাজ্জব বনে গেল। গোলাপজান এসব দেখে বললেন, ওরেও নিয়ে যেত, কানলে কান্দো। তাওরাফ তোদের মতো বজ্জাত না, ও নিয়ে আসবো। কি আর করার, একে না নিয়েই যাওয়া যাবে না। রেখে গেলে কেটে কেটেই মারা যাবে। ওরা বেরোতে নিলে দাদি ওদের কাছে ডেকে বিড়বিড় করে কিছু পড়ে এক এক করে সকলের মাথায় ফু দিয়ে দিল। শত্রুর ডেরায় যাইতাছ, সাবধানে থাকিস। সদর দরজা পর্যন্ত চলে গেলে মা পেখমকে পেছন থেকে ডেকে থামালো। গোলাপজান বেজায় বিরক্ত গলায় বললেন, এটা কেমন স্বভাব তোমার বউ? পেছন থেকে ডাকো কেন? জানো না বাড়ি থেকে বাইর হওয়ার সময় পেছনে ডাকা অমঙ্গল? না ডেকেও তো উপায় নেই আম্মা, আপনার নাতির কলিজা ফেলে যাচ্ছে। একটু পরেই মাঝপথ থেকে ফেরত আসতো। পেখম তার ফোন ফেলে দেওয়াচ্ছিল। মা সেটা মনে করিয়ে দেওয়ার মায়ের গালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাতাজি। মির্জাবাড়িতে আজ উৎসব লেগেছে। তাদের ছেলে ডাক্তারি পাশ করে 5 বছর পর বাড়ি ফিরছে। আজকে রান্নাবান্না কাজের লোকেরা করছে না, সব রান্না মা চাচিরা নিজের হাতে করেছে। মজার মজার সব খাবারের ঘ্রাণে পেটের খিদে 3 গুণ করে দিচ্ছে। দৃষ্টি বারবার খোঁজ দিচ্ছে পেখমরা এখনো এলো কিনা। বড় মা ওকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, কোথায় ওরা? এখনো তো এলো না। জানি না বড় মা, সে কখন বললো বেরিয়ে গেছে। কাজের মেয়ে রানী নূরজাহানের পা টিপে যাচ্ছিল। সে মাঝখান থেকে বলে উঠল, ছোট দাদি যে নামাজি মানুষ, দোয়া কালাম পইরা ফু দিতে দিতেই মনে হয় দেরি করাই দিতেছে। নূরজাহান না কুচিয়ে বললেন, কিসের নামাজি মানুষ? সারাদিন তবজি নিয়ে বসে থাকলেই নামাজি মানুষ হয়ে যায় নাকি? ওসব লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করবেন না। রানী গোপন কথা বলার মতো দাদির আরেকটু কাছে এসে ফিসফিস করে বলল, ছোট দাদি তো এমনটাও কয় হে নাকি দাদার লগে জান্নাতে থাকবো। ছোট দাদি যদি দাদার লগে জান্নাতে থাকে তাইলে আপনি কার লগে জান্নাতে থাকবেন দাদি? রানীর সব কথাই দৃষ্টির কানে আসছে। এমনিতেই দুই দাদির কলহের শেষ নেই। এর মধ্যে রানীটা আগুনে ঘি ঢালার কাজ করে। দৃষ্টি কঠিনভাবে রানীকে ধমক দিয়ে বলল, তোকে বেশি কথা বলতে কে বলেছে? দাদাজানের সাথে জান্নাতে কে থাকবে এই চিন্তা তোকে করতে হবে না। তুই যে দিনে 1000টা মিথ্যে কথা বলিস, এর জন্য আল্লাহ তোকে কোথায় পাঠাবে সেই চিন্তা কর। ইসরে, ছোট আপা শুনে ফেলছে। রানী দাঁত বের করে হেসে বলল, সরি আপা, আজকের পর থেকে আর একটা মিথ্যা কথাও কমু না। আপনার কিরা? হোর মিথ্যুক, তুই তো আল্লাহর নামে কিরা কেটে মিথ্যা বলিস। এর মাঝেই কলিং বেলের শব্দ হলো। বুঝতে বাকি রইল না কারা এসেছে। নূরজাহানের মুখে হাসি খেলে গেল। তিনি বললেন, ওরা মনে হয় এসে পড়েছে। দৃষ্টি জোরে দরজা খুলতে চলে গেল। বোনদের দেখে এদেরকে জড়িয়ে ধরে লাফাতে লাগলো। পেখম বিরক্ত হয়ে বলল, লাফাচ্ছিস কেন তুই? সব বন্ধুরা একসাথে পাওয়া কি কমখানি কথা? কোথায় আমাদের এক বাড়িতে থাকার কথা ছিল? এরিন গলাশাল নিচে নামিয়ে বলল, যেটুকু বলেছিল ওখানেই ফুল স্টপ দে।
নূরজাহানের কানে গেলে তোকেই আগে বাড়ি ছাড়া করবে। ভেতরে ঢুকেই ইতি, আলাইয়া, আলিশ বাবা সবার আগে দৌড়ে বড় দাদির কোলে গিয়ে পড়ল। নূরজাহান তিনজনকে বুকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বললেন, ওরে আমার ইতু, আলা ভোলা নাতনি তিনটা, কতদিন পর দাদের কাছে এলি, তোদের কথা যে কত মনে পড়ে। বড় দাদি আদর করে ইতিকে, ইতু, আলাইয়াকে আলা আর আলিশবাকে ভোলা নামে ডাকেন। এরিন নানির কাছে এসে হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় নানি। ওয়ালাইকুম আসসালাম। তুই এত শুকিয়ে গেছিস কেন ইরিন? তোর মা তোকে খাওয়ায় না? কত কষ্ট করে পেটে পাথর বেঁধে ডায়েট করে একটু ওজন কমিয়েছিল, কিন্তু এখন যে দেখে সেই এক কথা বলে শুকিয়ে গেছিস কেন। পেখম আসতে না আসতেই তার হিংসুটের রূপ দেখিয়ে বলল, সব ভালোবাসা তো ওদেরকেই দিয়ে ফেলেছো। আমার ভাগে ভালোবাসা কম পড়লে কিন্তু তোমার খবর আছে। ওদেরকে দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছে। কোনো উপলক্ষ ছাড়া মেয়েগুলোকে কাছে পাওয়া হয় না। এ বাড়িতে আকৃতি আর দৃষ্টি দুইটা মাত্র মেয়ে, অথচ ও বাড়িতে আল্লাহ 5টা মেয়ে দিয়ে রেখেছেন। আকৃতিকে দেখতে না পেয়ে ইরিন জিজ্ঞেস করলো, আকৃতি আপু কোথায় বড় মামি? জ্বর নিয়ে বিছানায় পড়ে আছে। এই মেয়েটা যে কত জ্বর আসতে পারে, 2 দিন পর পরই জ্বর। সব চাচিদের সাথে দেখা করে কুশল বিনিময় করে ঘরে আসতে আসতে আধা ঘন্টা লেগে গেল। চাচিরা তাদের পেলে যেন পাগল হয়ে যায়। আসার পর থেকে এটা খাওয়ার জন্য জোড়াজোড়ি করেই যাচ্ছে। এরিনকে আগে থেকে শুকিয়ে যেতে দেখে বড় মামি মানে তাওফের মা বললেন, ইরিন, এ কি হাল করেছিস? ডায়েট করছিস নাকি? ইস, কি করেছে মেয়ে, হাড় গোনা যাচ্ছে। এরিন হাসলো, শুধু কিছুই বলল না। পেখম জিজ্ঞেস করলো, ইলহাম ভাই কখন আসবে মেজমা? 6টায় ল্যান্ড করবে। বাড়ি আসতে কতক্ষণ লাগবে কে জানে। বাকিটা দিন সব ভাই বোনেরা অনেক মজা করে কাটালো। চাচারা কেউ বাড়িতে নেই। পেখম এক ফাঁকে জেনে নিয়েছে তাওফ ভাইও বাড়িতে নেই। যাক, স্বস্তি পেল একটু। এখানে আসার আগেও টেনশন হচ্ছিল। হিটলার মির্জা বাড়িতে থাকলে সারাক্ষণ তটস্থ হয়ে থাকতে হয়। সন্ধ্যায় ওরা রুমে বসে গল্প করায় মেতেছিল ছোট চাচি। এসে জানালো ইলহাম ভাই চলে এসেছে। একজন আরেকজনকে ঠেলে ঠুলে হুড়োহুড়ি করে নিচে ছুটে এলো। ইলহাম তখন বাড়ির ভেতর ঢুকেছে। এতগুলো বছর পর সকলকে দেখে চিনে নিচ্ছে কে কোনটা। যাদের একেবারে ছোট দেখে গিয়েছিল, বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। কয়েকজনকে তো সে দেখেই যায়নি, কিন্তু ওরাও তাকে চিনছে। ভাইয়ের সাথে দেখা করার জন্য পেখম জায়গায় পাচ্ছে না। সবাই ভাইয়াকে ঘিরে রেখেছে। পেখম লাফিয়ে দেখার চেষ্টা করছে। ইলহাম ভাইকে একবার দেখতে পেয়েছে, দ্বিতীয়বার লাফিয়ে যে চোখ জোড়া দেখতে পেল তা দেখে পেখম শান্ত হয়ে গেল। লাফালাফি বন্ধ করে বড়মার পাশে গিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। বড়মা জিজ্ঞেস করলো, কিরে, চলে এলি কেন? সবাই দেখা করে নিক, আমি পরে দেখা করব। এত শব্দ চেঁচামেচির মাঝে সকলের আওয়াজ ছাপিয়ে গমগমে এক পুরুষালী কণ্ঠ শোনা গেল, আগে ওকে রুমে যেতে দে, পরে সবাই দেখা করে নিস, অনেকটা পথ জার্নি করে এসছে। ব্যাস, এই একটা কণ্ঠ শুনে সকলে চুপ হয়ে গেল। দুপাশ হয়ে দাঁড়িয়ে ইলহামকে ভেতরে যাওয়ার জন্য জায়গা করে দিল। ইলহামের ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা না করে তফ নিচেই পা বাড়ালো। 6 ফুটের কাছাকাছি লম্বা সুঠাম দেহের অধিকারী, গম্ভীর রাগে যেদি দাদাজানের জেরক্স কপি তীব্র তাওয়াফ মির্জাকে দেখে পেখম বড়মার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তাওয়াফ ডানে বামে কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে নিজের রুমের দিকে এগিয়ে গেল। নিচের তলায় তার রুম। তাওফ ভাইকে রুমের ভেতর ঢুকে যেতে দেখে পেখম বড়মার পেছন গিয়ে বেরিয়ে এলো। শব্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখ ভেঙচি কেটে বলল, হিটলার মির্জা। তাওফ চলে গেল। ইলহাম এখনো এখানেই আটকে আছে। নূরজাহান ভিড় ঠেলে এগিয়ে এলেন। দীর্ঘ 5 বছর পর নাতিকে দেখে আবেগে আপ্লুত হলেন। ইলহাম দাদিকে দেখে হাসছে। নূরজাহান 2 হাতে ইলহামের গাল ধরে মাথা নিচু করে কপালে চুমু খেলেন। আমার চাঁদ নাতি, আমার ইলহাম দাদা ভাই, কতদিন তোকে ছুঁয়ে দেখতে পারি নাই, তোর কপালে চুমু খাই না। দাদির চোখে পানি চলে এসেছে দেখে ইলহাম এক হাতে দাদিকে জড়িয়ে ধরে মুখে হাসি নিয়েই বলল, একেবারের জন্য চলে এসেছি দাদিজান, আর যাব না। এবার থেকে তুমি যত খুশি চুমু খেতে পারবে। দাদিকে ইলহাম ছাড়ল না। এক হাতে দাদিকে জড়িয়ে ধরে রেখে বাকিদের সাথে কথা বলছে। তাওফ ভাই চলে গেছে, এবার আর পেখমের কোনো ভয় নেই। সে হেলে দুলে এগিয়ে এলো। ইলহাম ভাই, কত বড় হয়ে গেছো তুমি। পেখমের কথা শুনে সকলেই হেসে উঠল। ইলহাম ওকে দেখে প্রথমে না চেনার ভান করে একটু মজা করলো। কপালে ভাঁজ ফেলে ঠিক যেন মনে পড়ছে না এমন ভঙ্গি করে বলল, তুমি জানো কে? ঠিক মনে পড়ছে না। হয়েছে, আর নাটক করো না তো। ভিডিও কলে কত দেখেছো।
এখন আর আগের যুগ নেই যে 5 বছর পর বিদেশ থেকে বাড়ি এসে কাউকে চিনবেই না। ইলহাম হেসে পেখমের নাক টেনে দিয়ে বলল। পাকা বুড়ি হয়েছিস একটা। দৃষ্টি পেখমকে ঠেলে ঠুলে সরিয়ে দিয়ে বলল। সর সর, আমাকেও দেখা করতে দে। সব কথা কি তুই বলে ফেলবি? দৃষ্টি পেখম ওদের তুলনায় ইরিন একটু লজ্জা পায়। সে কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের দেখছে। ইলহামের চোখ ওর উপর পড়লে অবাক হয়ে ডাকলো। ওটা ইরিন না? ওখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? ভাইয়ের কাছে আসবি না? সবার সাথে দেখা হয়েছে, কিন্তু আকৃতি আপুকে তো দেখলো না। ইলহাম মার কাছে বোনের কথা জানতে চাইলে মা বলল। আকৃতির জ্বর, তুই নিজে গিয়ে একবার দেখা করে আসিস। সবাই ইলহাম ভাইকে কিছু না কিছু নিয়ে আসার কথা বলে দিয়েছিল। ইলহাম ভাইয়ের সাথেও দেখা করে এবার তাদের জিনিসগুলো হাতে পাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠেছে। ইলহাম ওদের বলল। তোরা তো আমাকে এখনো ভিতরেই যেতে দিলি না। লাগেজ তো মনে হয় সব গাড়িতে। আজমল ভাই নিয়ে আসুক, তারপর খুলে যার যার জিনিস বুঝে নিস। তাওয়াফ রুমে চলে এসেছে। বাড়ি ফেরার আগেও ভীষণ ক্লান্ত লাগছিল। ইলহামের ল্যান্ডিং 6টায় হওয়ার কথা থাকলো প্লেন 1 ঘন্টা লেট করে। এই 1 ঘন্টা সে অপেক্ষা করে কাটিয়েছে। এয়ারপোর্টে যেহেতু চলে গিয়েছে তাই আর ফেরত আসেনি। ড্রাইভ করার সময় ঘুম এসে যাচ্ছিল, অথচ বাড়িতে পা রাখার সাথে সাথে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। শার্ট খুলে ওয়াশরুমে ঢুকে গেল সে। সময় লাগিয়ে শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে পেঁচানো অবস্থায় বেরিয়ে এলো। এলোমেলো ভেজা চুলগুলো থেকে তখনও টুপটুপ করে পানি পড়ছে। দরজায় শব্দ হলে তাওয়াফ ঘাড় ঘুরিয়ে দেখলো মা কফি নিয়ে এসেছে। তাওয়াফের মুখে মৃদু হাসি দেখে গেল। তোমাকে তো বলিনি। আমার ছেলের কখন কি প্রয়োজন তুই না বললেও আমি বুঝে যাব। মায়ের হাত থেকে কফিটা নিয়ে একটা চুমুক দিয়ে বলল। থ্যাঙ্কস মা, এটা দরকার ছিল। কাপড় চোপড় পরে বাইরে আয়। ছেলেমেয়েরা ইলহামের ব্যাগ খুলছে। আমার ওখানে কাজ কি? সবার সাথে গিয়ে বসলে তোরই ভালো লাগবে। একা একা ঘরে কত বসে থাকতে পারিস? বিরক্ত লাগে না? তাওয়াফ মাকে আশ্বাস দিয়ে পাঠিয়ে দিল সে একটু পরে যাবে, অথচ তার এখন ওই হইচয়ের মধ্যে গিয়ে বসতে একটু ইচ্ছা করছে না। 5 বছর পর ছেলে বাড়ি ফিরছে, তারপরও 4 ভাইকে আজকে অফিসে যেতে হয়েছে। যদিও সন্ধ্যার পরেই ওরা চলে এসেছে। নূরজাহান ছেলেদের এক লাইনে দাঁড় করিয়ে মনের স্বাদ মিটিয়ে কতক্ষণ গালাগাল করে নিলেন। 4 ছেলে কোনো রকম প্রতিবাদ না করে মার গালাগাল চুপচাপ মাথা পেতে শুনল। লায়েক হয়েছে তারা, কাজ দেখাচ্ছে। ছেলেটা তাওয়াফের সাথে একা বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেও বারবার জিজ্ঞেস করেছিল তার আদরের বাপ চাচারা কোথায়। নূরজাহান দ্বিতীয় ছেলের দিকে তাকিয়ে কণ্ঠে তিরস্কার নিয়ে বললেন। কেমন বাবা হয়েছিস রে তুই? তোর তো নিজের ছেলে নাকি? তুইও এয়ারপোর্টে যেতে পারলি না? ইয়াসির মির্জা মাথা তুলে না থেকে আমতা আমতা করে বলল। আম্মা, আমি যেতে চেয়েছিলাম, তাও সে বলল ও চলে যাবে। নিজের দোষ এখন আমার আরেক নাতের ঘাড়ে চাপাস না। মা সারাদিন 4 ছেলেকে ঝাড়ির উপর রাখে এটা কিছু না, কিন্তু ছেলেরা মায়ের নাতিদের কিছু বললে রক্ষা নেই। নূরজাহান ইয়াকুব আলী মির্জার প্রথম স্ত্রী, তার 4 ছেলে। 2 ছেলের জন্মের পর স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়িতে সতীন তোলেন। তবে নূরজাহানও কোনো অবলা নারী না, সে স্বামীকে ছেড়ে যায়নি। স্বামীর সাথে থেকেই সারা জীবন ওই লোকের নাকে দড়ি দিয়ে নাচিছে। নূরজাহানেরই শর্ত ছিল সতীনের সাথে স্বামীর ভাগ দিয়েছে, কিন্তু বাড়ির ভাগ কাউকে দিবে না। ওই বউকে রাখতে হলে আরেকটা বাড়ি বানিয়ে সেখানে রাখা হোক। ইয়াকুব আলী মির্জা সেটাই করেছেন। নূরজাহানের ঘরে পরেও 2 ছেলের জন্ম হয়েছে। 4 ছেলের জননী হয়ে সংসারে নূরজাহানের অবস্থান আরো শক্ত হয়েছে। তার ছেলেরা সতীনের 3 ছেলের দিকে সব দিক থেকে এগিয়ে। 4 ছেলে মিলে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে সতীনের ছেলেদের থেকে অনেক উপরে উঠে গেছে। বড় ছেলে দৌকি মির্জার 2 ছেলে মেয়ে, তাও আকৃতি। ইলহাম ইমান দ্বিতীয় ছেলের ঘরের নাতনি। দৃষ্টি নাহিয়ান তৃতীয় জনের। ছোট ছেলেরও 1 ছেলে, তার বংশের সবই ছেলে। ওদিকে সতীনের বংশে কোনো ছেলে নেই। এদিক দিয়েও নূরজাহান এগিয়ে রয়েছেন। সতীন ছেলে মেয়েদের প্রতি তার কোনো টান না থাকলেও নাতি নাতনিগুলোকে দূরে সরিয়ে রাখতে পারেনি। তারপরও স্বামী জীবিত থাকাকালে ওদের প্রতি এত বেশি ভালোবাসা দেখায়নি। কিন্তু এখন যেহেতু মানুষটাই নেই, তাহলে আর রাগ পুষিয়ে রেখে লাভ কি? মানুষটা তাকে ঠকিয়েছে, তার জন্য অন্য কাউকে দোষ দেওয়া যায় না। বড় মাকে একা ফিরে আসতে দেখে পেখমের মন নেচে উঠল। আহা, দাদা জানে জেরক্স কপি তাহলে আসেনি। তারপরও মনের সন্দেহ পুরোপুরি দূর করতে উকি ঝুঁকি দিয়ে বড় মার পেছনে দেখছে। সাথে সাথেই আবার নিজের বোকামিতে মাথা চাকাচ্ছে। এত বড় মানুষটা বড় মার পেছনে এলেও দেখা যাবে। বড় মাকে আসতে দেখে ইলহাম জিজ্ঞেস করলো, ভাই আসবে না? আসতে তো বলে এসেছি, এখন আসে কি না সেই জানে। ওর তো আবার মন মর্জি ঠিক নেই। পেখম ধরেই নিল তাওয়াব ভাই আসবে না। হিটলার মির্জার এসব আনন্দ ফুর্তি আচার অনুষ্ঠান কোনো কালেই পছন্দ না।
পেখমের মনে হয় তারা যে এ বাড়িতে আসে এটাও হয়তো তাওয়াব ভাইয়ের পছন্দ না। ইলহাম দাঁড়িয়ে উঠে বলল। আমি গিয়ে নিয়ে আসি। ইলহাম ভাইয়ের আধিক্যতা দেখে পেখম মুখ বাঁকালো। একটা মানুষ আসতে না চাইলেও তাকে জোর করে আনতে হবে কেন? তাওয়াব ভাইয়ের এখানে এসে কাজ কি? পেখম এটাই বুঝতে পারছে না। এতগুলো বাচ্চাদের মধ্যে উনি বড় মানুষ, এসে কি করবেন? তাহমিনা ইলহামকে ধমক দিয়ে বসিয়ে দিয়ে বলল, বসতো তুই, এসে ভাইয়ের ল্যাজ ধরে ঘুরতে হবে না। বড়মা একদম ঠিক করেছে। ইলহাম ভাইয়ের বকা খাওয়া প্রাপ্য। পেখম আর অপেক্ষা করতে পারছে না। সে দৃষ্টি আকৃতি আপুকে তাড়াতাড়ি ট্যাবগুলো খুলতে বলল। আকৃতি বলল, কাশি তো তোর হাতেই, কিন্তু হাত না চালিয়ে তুই মুখ চালাচ্ছিস। পেখম ভুল বুঝতে পেরে জিভ ভাই কামড় দিয়ে মিষ্টি করে সরি বলল। তাওয়াব ভাই এখানে থাকলে সে মন খুলে কিছুই করতে পারতো না। এই লোকের ভয় লেগেই থাকতো। কেন সে তাওয়াব ভাইকে এত বেশি ভয় পায়? অবশ্য ভয় পাওয়ার কারণ আছে। 5 বছর আগের ওই ঘটনা এখনো ভুলতে পারে না। ওই ঘটনার কথা মনে পড়লে তাওয়াব ভাইকে তার কাছে আজরাইল বলেই মনে হয়। সেদিন তাওয়াব ভাই হয়তো তাকে মেরেই ফেলতো। ভাগ্য শিয়ায় ছিল বলে তাওয়াব ভাইয়ের হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিল। 5 বছর আগে। তার বয়স তখন কত ছিল? 13? হ্যাঁ, 13ই হবে। তখন ঘন ঘন বড় দাদির এখানে চলে আসতো। নিজের বাড়িতে সমবয়সী কেউ তো ছিল না। এখানে দৃষ্টি আছে। দৃষ্টি আসে খুব বেশি দিনের, বড় ছোট না। সমবয়সী হওয়ায় এক বাড়িতে না থাকলেও একই স্কুলে পড়েছে। তখন সে তাওয়াব ভাইকে মোটেও ভয় পেত না। ইলহাম ভাইয়ের সাথে এখন যেমন মজা করে, তাওয়াব ভাইয়ের সাথে তার থেকে বেশি মজা করত। মাঝখানে তাওয়াব ভাইয়ের হয়তো কোনো অসুখ হয়েছিল। সারাদিন ঘরে দরজা দিয়ে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না, কোথাও যেত না। পেখম তখন ছোট মানুষ, তার উপর আবার আলাদা বাড়িতে থাকে। সে তাওয়াব ভাইয়ের অসুস্থতা সম্পর্কে তেমন কিছুই জানতো না। 5 বছর আগে প্রতিবারের মতো সেবার এসেই তাওয়াব ভাইয়ের খোঁজে পেখমের রুমে গেল। সব জানালা বন্ধ থাকায় রুমটা কেমন অন্ধকার হয়ে আছে। এমনিতেই পেখম অন্ধকারে ভয় পায়, তার উপর আবার ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছে না। তারপরেও ভীত গলায় কয়েকবার ডাকলো, তাওয়াব ভাই, কোথায় তুমি? তুমি কি ঘরে নেই? জানালার কাছে হয়তো কোনো পাখির শব্দ পেয়েছে, কারণ তাওয়াব সবসময় তার জানালায় পাখিদের জন্য খাবার রেখে দেয়। কিন্তু পেখম না বুঝেই ভয় পেয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসতে নিচ্ছিল। তাড়াহুড়োয় অসাবধানতায় তার হাতে লেগে কাচের একটা মগ নিচে পড়ে ভেঙে গেল। পেখম ইচ্ছে মগটা ভাঙেনি। তারপর যথেষ্ট ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাওয়াব যখন রুমে গিয়ে ভাঙা মগের টুকরোগুলো নিচে পড়ে থাকতে দেখলো, তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সাথে সাথে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মুহূর্তেই বাড়ি মাথায় তুলে ফেলেছে। তার 2 চোখ দিয়ে যেন আগুনের ফুলকির মতো রাগ ছিটকে বেরোচ্ছে। মা, মা, আমার রুমে কে এসেছিল? রুদ্রমূর্তি ধারণ করে তাওয়াব নিচে চলে এলো। তার চিৎকার শুনে মেজো চাচি বেরিয়ে এসেছে। তাওয়াব চাচির কাছে জানতে চাইলো তার রুমে কে গিয়েছিল। মেজো চাচি কিছু না জেনেই বলে দিল, পুনম গিয়েছিল হয়তো, ওকেই তো একটু আগে উপর থেকে আসতে দেখলাম। এই কথা শুনে তাওয়াব রেগে মেগে বাঘের মতো গর্জন ছেড়ে পেখমকে ডাকতে লাগলো, পুনম, পুনম কোথায়? ওকে আমার সামনে আসতে বলো এক্ষুনি। কোথায় লুকেছে ও? ছেলের চিৎকার শুনে তাহমিনা বেরিয়ে এলেন। গত কয়েকদিন তো ভালোই কেটেছে, তখন তাহলে আবার কি হয়ে গেল? তাহমিনা চিন্তিত হয়ে শাশুড়িকে ডাকতে যাবে, তার আগে তাওয়াফি দাদির ঘরের দিকে এগোচ্ছে। পেখম বেচারি এমনিতেই ভয় পেয়েছিল। তাওয়াব ভাইয়ের ডাক শুনে সে গিয়ে দাদিজানের পেছনে লোকালো, কিন্তু তাতেও কাজ হলো না। তাওয়াব ঘরে ঢুকেই বড় বড় পা ফেলে এসে খপ করে পেখমের হাত ধরে ফেলে টেনে দাদির আড়াল থেকে বের করে নিয়ে এলো। ভয়ে পেখমের মুখ এতটুকু হয়ে গেল। তাওয়াব ভাই তাকে ভীষণ বকবে। কাঁদো কাঁদো মুখে ভয়ত দৃষ্টি মেলে তাওয়াব ভাইকে দেখে কাপা গলায় পেখম বলল, আমি ইচ্ছে করে ভাঙিনি ভাইয়া, সত্যি বলছি, হাতে লেগে পড়ে গিয়েছে। তাওয়াব রাগে এতটাই অন্ধ হয়েছিল সে পেখমের কান্নামাখা মুখটা দেখলো না। সে এখন আর নিজের মধ্যেই নেই। পেখমের 2 বাহু ধরে তীব্রভাবে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তুই আমার রুমে কেন গিয়েছিলি? তোকে আমার রুমে গিয়ে আমার জিনিস ধরার অনুমতি কে দিয়েছে? তুই শুধু আমার জিনিস ধরিসনি, আমার সব থেকে প্রিয় জিনিসটা ভেঙে ফেলে দাদির কাছে এসে লুকিয়েছিস। অন্যায় করেছিস তুই, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি দেব তোকে শাস্তি। ছেলের পাগলামি আবার বেড়ে গেছে। তাহমিনা অসহায় চোখে একবার মার দিকে তাকিয়ে পেখমের কান্নামাখা মুখটা দেখে ছেলেকেই ধমক দিয়ে বললেন, কি পাগলামি শুরু করে দিয়েছিস? মেয়েটা তো তোকে ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছিস না? ও তো বলছে ইচ্ছে করে ভাঙেনি। ইচ্ছে করে হোক বা অনিচ্ছায়, শাস্তি ওকে পেতেই হবে। এ পর্যায়ে নুরজান এগিয়ে এসে তাওয়াফের হাত থেকে পেখমকে ছাড়িয়ে নিতে চেয়ে বললেন, ছাড় আমার নাতনিকে, ওকে শাস্তি দেওয়ার তুই কে? আমি এখনো বেঁচে আছি, আমার সামনে তুই আমার নাতনিকে শাস্তি দিবি? দেখি তোর কত স্পর্ধা। নুরজান টানাটানি করলো, তাও পেখমের হাত ছাড়ছে না। রক্তচক্ষু করে সে পেখমের দিকে তাকিয়ে আছে।
তাহমিনা উপায় না পেয়ে ছেলের পিঠে পরপর কয়েকটা চড় লাগালো, তারপরেও কাজ হলো না। এদিকে ভয় পেয়ে পেখম হেসকি তুলে কাঁদতে শুরু করেছে। তাহমিনা উপায় না পেয়ে স্বামীকে কল করতে চলে গেলেন। নূরজাহান নাতিকে অনুরোধ করে বললেন, তাওয়াফ, ছাড় ওকে, পাগলামি করিস না দাদা ভাই, মেয়েটা ব্যথা পাচ্ছে, ছাড় বলছি তাওয়াফ, তোকে আমার কসম লাগে, ছাড় মেয়েটাকে। বলা বাহুল্যের আগে পেখম কখনোই তাওয়াব ভাইকে ওভাবে দেখেনি। ইলহাম ভাই মাঝে মাঝে বকা দিত, কিন্তু তাওয়াব ভাই সবসময় আদর করেছে। আজ যেন এটা তাওয়াব ভাই না, তার মতোই দেখতে অন্য কেউ। ছোট্ট পেখমের বেশি ভয়, আতঙ্ক, মানসিক চাপ সহ্য করতে পারল না। জ্ঞান হারিয়ে তাওয়াবের হাতেই লুটিয়ে পড়ল। ফোন হাতে নিয়ে তাহমিনা আবার ফিরে এলেন। এ দৃশ্য দেখে মুখে আঁচল চেপে আর্তনাদ করে উঠলেন। নূরজাহান চেঁচিয়ে বললেন, কি করছিস এটা তুই? তোর জন্য মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে তাওয়াফ। পূর্ণমের কিছু হলে ওর বাবাকে আমি কি জবাব দেব? এই মেয়ের কিছু হলে ওর দাদি আমাকে সারা জীবনেও ক্ষমা করবে না। নিজের চোখে আমি অপরাধী হয়ে যাব। তাওয়াফের রাগটা হঠাৎই পড়ে গেল। এতক্ষণ কি করেছে সে নিজেই যেন বুঝতে পারছে না। পেখমের মুখের দিকে তাকিয়ে তার ভীষণ অনুশোচনা হতে লাগলো। এটা কি করেছে সে? তাওয়াফ নিজেই পেখমকে কোলে তুলে দাদির বিছানায় শুয়ে দিল। মা দাদি পেখমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাওয়াফ আর এক মুহূর্ত এ ঘরে দাঁড়ালো না। ফোন পেয়েই তৌকির মির্জা বাড়ি ফিরে এলেন। এখন অবশ্য তাওয়াফ শান্ত হয়ে গেছে। এমন একটা কাজের জন্য ছেলেকে তিনি কিছুই বলতে পারলেন না। তার ছেলেটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি নিজের চোখে দেখছেন। ভাতিজির জন্যও চিন্তিত হচ্ছেন। মেয়ের কথা শুনলে পল্লব কি করবে এটাও ভাবছেন। পেখমের জ্ঞান ফিরেছে। পিটপিট করে চোখ খুলে নিজেকে তখনও এ বাড়িতে দেখে ভয় মিশ্রিত আতঙ্কিত চোখে একবার পুরো ঘরে দেখে নিল। তাও এ ঘরে না থাকলেও ভয়ে কাচুমাচু হয়ে চিৎকার করে বাড়ি যাওয়ার কথা বলতে লাগলো। আমি বাড়ি যাব, এখানে থাকবো না আমি। পাপাকে আসতে বলো, আমার ভয় লাগছে এখানে। তাওয়াব ভাই আবার মেরে ফেলবে। আমি বাড়ি যাব। বড় দাদি প্লিজ তুমি আমার পাপাকে আসতে বলো। এই ঘটনা পেখমের বাবা জানলে তিনি কিছু কম করেননি। বাবার মৃত্যুর দিনের পর জীবনে দ্বিতীয়বার তিনি এ বাড়িতে পা রাখলেন। তাওয়াফ কোথায়? কোন সাহসে ও আমার মেয়ের গায়ে হাত তুলেছে? ওকে এই সাহস কে দিয়েছে? ইলহামও তখন দেশে ছিল। সে চাচাকে শান্ত করতে এগিয়ে এলো। চাচা, আমি অনুরোধ করছি, প্লিজ মাথা গরম করবেন না। ভাইয়ের সিচুয়েশন আপনি তো জানেন। ইলহামের কথায় পল্লব মির্জা শান্ত হওয়ার বদলে আরো ক্ষেপে গেলেন। আমার মেয়েকে কি আমি তোদের বাড়ির মাথা খারাপ গুন্ডা ছেলের হাতে মার খাওয়ার জন্য পাঠিয়েছি? তোর দাদির প্রতি সম্মান রেখে তার কথাতে মেয়েকে আসতে দেই। সে থাকতে এই ঘটনা কিভাবে ঘটলো? আমার মেয়ে ফেলনা না। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য তাওয়াফের শেষ দেখে ছাড়বো আমি। তৌকির মির্জা বোঝাতে এলেও তিনি কোনো কথাই শুনলেন না। নূরজাহান অনেক কষ্টে ঘটনার বেশি আগাতে দিলেন না। তার কথায় পল্লব মির্জা শান্ত হলেও এটা ঘোষণা দিলেন, এ বাড়িতে দাঁড়িয়ে সবার সামনে একটা কথা বলে যাচ্ছি। আজকের পর থেকে এ বাড়ির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। শুধু আমার মেয়ে কেন, আজকের পর ও বাড়ির কেউ এ বাড়িতে পা রাখবে না। এ বাড়ির কেউ আমাদের ওখানে যাওয়ার দুঃসাহস দেখালে সে তার নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবে না। হুমকি ধামকি যা দেওয়া ছিল দিয়ে পল্লব মির্জা মেয়েকে নিয়ে চলে গেলেন। এই পুরোটা সময় তাও পুকুরে তার ঘরে ছিল। চাচার প্রতিটা কথা কানে গেলেও সে কোনো প্রতিবাদ করেনি, একবারের জন্য নিচেও নামেনি। পেখমকে বাড়ি নিয়ে যাওয়ার পরেই তার ভীষণ জ্বর এলো। যেমন তেমন জ্বর না, গায়ে হাত দেওয়া যায় না এমন তাপমাত্রা। 2 সপ্তাহ টানা জ্বরে ভোগে পেখম বিছানার সাথে মিশে গেল। কত ডাক্তার দেখানো হলো, কোনো কিছুতেই জ্বর ছাড়ে না। শেষে গোলাপজান বাড়িতে কবিরা জানালেন। ঝাড়ফুঁক করেও তেমন কোনো উন্নতি হলো না। আড়ালে সবাই বলাবলি করতে লাগলো, মেয়েটা হয়তো এ চারটে আর বেঁচে ফিরবে না। বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে গেল। রাঁধলেও খাবে কে? কারোরই তো দানা পানি গলার নিচে নামে না। পেখমের সামনে না কাঁদলেও আড়ালে একে অন্যের গলা জড়িয়ে কাঁদে। ওই পক্ষের মানুষজন পেখমকে দেখতে এলো, কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হয়নি। ইলহাম চলে যাওয়ার দিনও এ বাড়ি থেকে কেউ যায়নি। পরিবারের দোয়া আর বাবা মার চোখের পানি আল্লাহ হয়তো কবুল করেছিলেন, তাই তো সে এখনো বেঁচে আছে। জ্বর থেকে ওঠার পরও ঘুমোলেই পেখম ওই স্বপ্ন দেখত। স্বপ্নে তাওয়াব ভাই তাকে মারতে আসছে। কত রাত ঘুমের মধ্যে চিৎকার করে সকলের ঘুম ভাঙিয়ে ফেলেছে। পেখম পুরোপুরি সুস্থ হলেও বড় দাদিদের বাড়িতে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল তার উপর। শুধু সে কেন, কেউই যেত না। 2টা বছর দুবারের মধ্যে সম্পর্ক ছিন্নই ছিল বলা যায়। তারপর কিভাবে যেন সম্পর্ক জোড়া লেগেছে। এ বাড়িতে আবার আসা যাওয়া শুরু হয়েছে। তবে তার ক্ষেত্রে সেটা আগের তুলনায় অনেক কমে গেছে। আগে যেখানে সপ্তাহে একবার আসতো, এখন 3-4 এমনকি 6 মাসে একবার আসে। এ বাড়িতে এলেও তাওয়াব ভাইয়ের রুমে যাবে তো দূরের কথা, 3 তলাতেও যায় না সে। তাওয়াব ভাইয়ের সামনে পড়লে এমনভাবে পালিয়ে বাঁচে যেন আজরাইলের সামনে পড়েছে। যেখানে পেখম তাওয়াবের সামনেই পড়ে না, কথা বলা তো সেখানে দূর কি বাদ।
তারপর এরকম করে আরো 3টা বছর কেটে গেল, মোট মিলিয়ে 5 বছর। এই 5 বছর সামনে না যেতে যেতে, কথা না বলতে বলতে একটা সময় পেখমের মনে ভয়ের পাশাপাশি লজ্জাও জন্ম নিয়েছে। এখন সে বড় হয়েছে, ভয়টা একটু কম পেলেও লজ্জায় তাওয়াব ভাইয়ের সামনে পড়তে চায় না, কথা এ কারণেই বলে না। বাইরে ওদের চেঁচামেচিতে তাওয়াব রুমে টিকতে পারছে না। একবার ভাবলো বাইরে গিয়ে একটা ধমক দিয়ে আসবে, পরে আবার ভাবলো এতদিন পর ইলহাম ফিরেছে, ভাই বোনেরা একটু মজা করছে, ওদের মজা নষ্ট করা কি দরকার। তাপ ল্যাপটপ নিয়ে বসেছিল, ল্যাপটপ নিয়ে বসলেও সে কাজ করতে পারছে না। একটু পর পর এরা এমন চিল্লানি দিয়ে উঠছে, বাকিদের গলা একটু কম শোনা গেলেও সব থেকে বেশি পেখমের গলায় শোনা যাচ্ছে। তাওয়াব ভেবেছিল সে হলরুমে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে মত পাল্টে ফেললো। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। তাওয়াব ভাইকে দেখে দৃষ্টি চেঁচিয়ে উঠলো। ওই তো তাওবা ভাইও চলে এসেছে। তারপর আসার কথা শুনে পেখম ছট করে চোখ তুলে ওর ঘরের দিকে দেখলো। দৃষ্টি মিথ্যে বলেনি, তাওয়াব ভাই তো দেখা যাচ্ছে সত্যি সত্যি এখানে আসছে। দাদাজানের জেরক্স কপি তাহলে তার আনন্দ মাটি করতে শেষ মুহূর্তে ঠিকই হাজির হয়েছেন। হিটলার মির্জা আগে 3 তলায় থাকতো, তখনই ভালো ছিল, এত বেশি নিচে আসতো না। 3 তলা ছেড়ে কেন যে নিচে শিফট হতে গেল? এখন হলরুমে বসে সকলে মিলে আগের মতো হইচই করে আড্ডা দেওয়া যায় না, ধমক খাওয়ার ভয় নিয়ে থাকতে হয়। তার উপর আবার হুটহাটি রুমের বাইরে চলে আসে, উফ, ভাল লাগে না। এতক্ষণ পেখম কত হইচই করছিল, জিনিস দেখার সব থেকে বেশি আগ্রহ মনে হয় তারই ছিল, তাই তো ডিনার করার আগেই ব্যাগ খুলতে বসে পড়েছে। কিন্তু এখন তাওয়াব চলে আসে, পেখম খোলসের ভেতর চলে গেল। এক কোণে গিয়ে আকৃতি আপুর পাশে চুপচাপ বসে রইল। তাও ফোন চাপতে চাপতে হেঁটে এসে ইমানের পাশে ফাঁকা সোফাটায় বসলো। তার সবটুকু মনোযোগ এখনো ফোনেই লেগে আছে। ভাইয়ের পাশে বসলে শয়তানি করতে পারবে না, তাই ইমান চুপটি করে উঠে গেল। একটু পরেই সেখানে আলিশ ভাই এসে বসে বড় ভাইয়ের কাছে আবদার করলো, ভাইয়া কোলে নাও। তাও ফোন থেকে চোখ তুলে আলিশবাকে দেখলো। ছোট্ট বোনের আবদার রেখে ওকে কোলে বসিয়ে নিল। কোলে গিয়ে আলিশবা দ্বিতীয় আবদার করলো, আমাকে একটু গেমস খেলতে দিবে? আলিশবা তোতলা কণ্ঠে এত সুন্দর করে কথাটা বলল যে তাওয়াফ চেয়েও না করতে পারল না। তাওয়াফের ফোনে কোনো গেমস নেই। ভাইয়ের ফোন হাতে পেয়ে প্লে স্টোরে ঢুকে নিজের পছন্দের গেমস ইনস্টল করে মনে সুখে আলিশবা গেমস খেলতে লাগলো। গেমস খেলার এক ফাঁকে চোখ তুলে ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি অনেক ভালো। তাওয়াফ নিঃশব্দে হাসলো। গতবার রাতে যখন বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তখন আলিশবা আরও ছোট ছিল। এবার মনে হয় একটু বড় হয়েছে, তাকে চিনতে পারছে। গতবার কিন্তু তাকে চিনেনি। লাগেজ খোলা হয়েছে, সকলে জিনিস পেয়ে গেছে। যে জানতে বলেছে ইলহাম ভাই সবার জন্য তাই এনেছে। সবাই নিজেদের জিনিস পেয়ে খুশিতে ইলহাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু পেখম এখনও তার জিনিসটাই খুঁজে পাচ্ছে না। তাহলে কি ইলহাম ভাই তার জন্য আনতে ভুলে গেছে? কিন্তু ভুলে কেন যাবে? রোজই তো সে কল করে মনে করিয়ে দিত, ভুলে যাওয়ার তো কথা না। ইলহাম এসে তাওয়াফের পাশে বসেছে। আলিশবা তাওয়াফের কোলে ঘুমিয়ে পড়েছে। ইলহাম ওকে দেখে বলল, তোমার সাথে আলিশবা মেশে? আমাকে তো চিনেই না। কয়দিন বাড়িতে থাক, তাহলে জেনে যাবে। তাওয়াব তার ছোট বোন আকৃতিকে ডেকে আলিশবাকে নিয়ে ঘরে শুয়ে দিতে বলল। আকৃতি আলিশবাকে নিতে এলে তাওয়াব ওকে থামিয়ে বলল, এদিকে আয়, মেজো দেখে। আকৃতি নিচু হলে তাওয়াব বোনের কপালে হাত রেখে জ্বর দেখলো। জ্বর নেই, তার বোনটা মাসের বেশিরভাগ সময় অসুস্থ থাকে। সারা বছর কোনো না কোনো অসুখ লেগেই থাকে, সেজন্য স্বাস্থ্যও ঠিক হয় না, কাঠের মতো শুকনা। আকৃতি ইলহামকে বলল, তুই সবার জন্য কিছু না কিছু এনেছিস, পুনমের জিনিস কই? খুঁজে না পেয়ে বেচারি হয়রান হচ্ছে, মুখ দেখ, এখনই যেন কেঁদে ফেলবে। তাওয়াফ এক নজর পেখমকে দেখে চোখ সরিয়ে নিল। দেখেই বোঝা যাচ্ছে কান্না আটকে রেখেছে। ঠোঁট কামড়ে অসহায় চোখে সকলের জিনিস দেখছে। সেখানে না থাকলে হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে মহল ভার করে তুলতো। তার ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ইলহাম হাসছে, কণ্ঠস্বর নিচু রেখে আকৃতিকে বলল, খুঁজতে থাকুক, ওর জিনিসও আছে, তবে এখন কিছু বলো না। আলিশবা যেন ঘুম ভেঙে না যায়, আকৃতি সাবধানে ওকে কোলে তুলে নিয়ে যাওয়ার আগে বলল, তোর প্রাণকে রাগ হয়ে দেখবি জিনিসটাই আর নিবে না। নেবে নেবে, ওর জন্য যে জিনিস এনেছি সেটা না নিয়ে থাকতেই পারবে না। এতক্ষণ আলিশবা কোলে শুয়ে ঘুমাচ্ছিল বলে তাকেও বসে থাকতে হয়েছে। এবার তাও উঠে দাঁড়ালো, মাকে ডেকে জিজ্ঞেস করলো, রাতে কি খাওয়া দাওয়া হবে নাকি রুমে চলে যাব? ছেলের খিদে পেয়েছে। বুঝতে পেরে তাহমিনা সবাইকে তাড়া দিতে লাগলো, বাকি জিনিস পরে দেখা হবে, এখন সবাই খেতে বসো। সবাই খুশি থাকলো বেগমের চেহারায় অমাবস্যায় নেমে আসে। তার খেতে ইচ্ছে করছে না। ইলহাম ভাই তার জন্য কিছুই আনেননি। সে শুধু শুধু নেচে নেচে এ বাড়িতে চলে এসেছে, তার এখানে আসাই উচিত হয়নি। খেতে বসে সবাই খাওয়া শুরু করলেও বেগম কিছুই খাচ্ছে না। খাবার সামনে নিয়ে মুখ কালো করে বসে আছে, কঠিন চোখে ইলহাম ভাইকে দেখে যাচ্ছে।
কেমন হারামি মানুষ, একটাবার তার দিকে তাকাচ্ছ না। ইলহাম ঠিকই বুঝতে পারছে, তারপরও সে হাসি খুশি সবার সাথে কথা বলতে বলতে খেয়ে যাচ্ছে। তাওয়াফও কারো দিকে না তাকিয়ে নিঃশব্দে খাচ্ছে। না খেয়ে বেগমকে পাশে বসে থাকতে দেখে ছোট চাচি বলল, বসে আছো কেন পুনম? খাওয়া শুরু করো। ভাতিজির মনের কষ্ট বুঝতে পেরে ইলহামের বাবা ছেলেকে বলল। সত্যি কি তুই পুনমের জন্য কিছু আনিসনি? ইলহাম এখনো নাটক চালিয়ে নিয়ে বলল, সত্যি আনিনি আব্বু, একটুও মনে ছিল না, বিশ্বাস করো। তাওয়াফের বাবা এই নাটকে সামিল হয়ে বলল। না, এটা তুই সত্যি অনেক খারাপ করেছিস ইলহাম। ইলহাম অপরাধী মুখে বানিয়ে বলল। সরি বড় আব্বু। এতক্ষণ রাগ ধরে রাখতে পারলো পেখম এবার বলে উঠল, খাবো না আমি, তোমাদের বাড়িতে থাকবো না আমি, এক্ষুনি চলে যাব। এগুলো সে রাগের মাথায় বলে ফেলেছে, কিন্তু যখন বুঝতে পারলো তাওয়াফ ভাইও এখানে আছে তখন ভয়ে ভয়ে একবার তাওয়াফের দিকে তাকালো। তাওয়াফও তখন চোখ তুলে তাকিয়েছিল। তাওয়াফ ভাইয়ের চোখে চোখ পড়ে গেল। পেখম সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেললো। আস্তে করে ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, হিটলার মির্জার জন্য এখন রাগও দেখাতে পারবো না। পেখমের এমন কথা শুনে নূরজান আশ্চর্য হওয়া গলায় বললেন, চলে যাবি কেন? তোর আদরে কোনো কমতি রেখেছি নাকি? তুই হিংসা করিস বলে তোর সামনে তো আমি আলিশ বাকে আদর করি না, তারপরেও কেন চলে যাওয়ার কথা বলছিস? বেগম কিভাবে বলবে? তোমার নাতি সবার জন্য সবকিছু এনেছে, আমার জন্য কিছুই আনেনি। আমি কেন থাকবো তাহলে? তাওয়াফ ভাই না থাকলে হয়তো একথা বলেও ফেলতো। দৃষ্টি হাসি চেপে বেগমকে আরেকটু খেপাতে বলল, তোমার নাতনির কি দুঃখ লেগেছে সেই জানে, প্রতিটা লাইনেই তো সে কোনো না কোনো শব্দে কষ্টই পায়। বেগম কটমট চোখে দৃষ্টির দিকে তাকিয়ে ভেতরে ভেতরে ফুঁসতে লাগলো। দৃষ্টি তার সামনে বসেছিল। হারামিটিকে একটা শিক্ষা দিতে টেবিলের নিচ দিয়ে জোরে ওর পায়ে পাড়া দিল। তাওয়াফ এদের অহেতুক কথাবার্তা এক কানে শুনে আর এক কান দিয়ে বের করে দিচ্ছিল। তার খাওয়া প্রায় শেষ। এর মাঝে পায়ে প্রচণ্ড পাড়া খেয়ে গলায় ভাত আটকে বিষম খেয়ে কাশতে লাগলো। তাওয়াফকে কাশতে দেখে দাদি সহ মাচাচিরা সকলে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। তাহমিনা উঠে এসে ছেলের পেট ঢলে দিচ্ছেন। নূরজাহান উপায় না পেয়ে বাকিদের ধমকাতে লাগলেন, এর জন্যই খেতে বসে এত কথা বলতে না করি, তোদের বকবকানির কারণে আমার নাতনিটা বিষম খেয়েছে। তাওয়াফ কাশতে কাশতেই সামনে বসে পেখমের দিকে চাইল। এই কাজে পেখম ছাড়া কেউ করেনি, খুব ভালো করে বুঝতে পারছে। দৃষ্টিকে শিক্ষা দিতে পেরে পেখম মনে মনে খুশি হচ্ছিল, কিন্তু দৃষ্টি ঠিকই আগের মতো দাঁত দেখিয়ে হাসছে। মাছ দিয়ে তাওয়াফ ভাই ভীষণ খেয়েছে দেখে কিছুটা ভরকে গেল। দৃষ্টি তো তাওয়াফ ভাইয়ের পাশে বসে আছে, তাহলে কি ভুল করে দৃষ্টির জায়গায় তাওয়াফ ভাইকে? পেখম আর ভাবতে পারল না। টেবিলের নিচে মাথা নিয়ে দৃষ্টির পা খুঁজতে লাগলো। হায় আল্লাহ, এই হারের মতো পা চেয়ার উপর তুলে বসেছে। পেখমকে টেবিলের নিচে উকি ঝুঁকি পড়তে দেখে ইরিন জিজ্ঞেস করলো, টেবিলের নিচে কি দেখছিস? কিছু না তো, দেখছিলাম তেলাপোকা কিছু আছে কিনা। তেলাপোকা কোত্থেকে আসবে? তোর মাথায় যে কত উদ্ভট ভাবনা আসে। যে ভাই পেখম সামনে তাকাতেই দেখলো তাওয়াফ ভাই চোখ মুখ শক্ত করে তাকিয়ে দেখছে। পেখমের গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। আকাজ একটা করে ফেলেছে, এবার তাকে কে বাঁচাবে? মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো। যে জোরে পাড়া দিয়েছে অন্তত একটা থাপ্পড় তো খাবে, আর ওই এক থাপ্পড়েই তার মুখের নকশা পাল্টে যাবে। তোকে মেজে স্ত্রীকে বললেন, ওকে আগে পানি দাও। তাওয়াফ মার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে স্বাভাবিক হলো। পেখম মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। আল্লাহ এত তাড়াতাড়ি তার ডাকে সাড়া দিবে ভাবেনি। তাকে অবাক করে দিয়ে তাওয়াফ ভাই থাপ্পড় দেওয়া তো দূর, একটা শব্দ উচ্চারণ করলো না। খাওয়া শেষ না করে উঠে গেল। পেখম ঠোঁট কামড়ে ইরিন আপুর আড়ালে মুখ লুকানোর চেষ্টা করছে, আর চোখে লক্ষ্য করলো তাওয়াফ ভাই রুমে চলে যাচ্ছে। চেপে রাখা নিঃশ্বাস ফোঁস করে বের করে দিয়ে মনে মনে ভাবছে, আল্লাহ বেঁচে গেছি, কিন্তু এই মিরাক্কেল কিভাবে ঘটলো? হিটলার মির্জা কবে থেকে এত ভালো হলো? থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলে না দিয়ে ওভাবেই চলে গেল। ইলহাম ভাই তার জন্য কিছুই আনেনি, তাই পেখম ঠিক করেছে সে বাকি জীবনে আর কখনো ইলহাম ভাইয়ের সাথে কথা বলবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আরেক দফা গল্পের আড্ডা বসেছে। তবে সেই আড্ডায় পেখম নীরব ভূমিকা পালন করছে। মেয়েটাকে আর না জ্বালে ইলহাম বলে দিল, মুখটাকে আর হুতুম পেঁচার মতো করে রাখতে হবে না, তোর জন্য এনেছি। পেখম অবিশ্বাস নিয়ে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো, সত্যি? তুই একটা আনতে বলেছিলি, আমি এক ব্যাগ ভরে নিয়ে এসেছি। এবার ছাগলের মতো পাতা খাওয়া শুরু করলো। কোথায় আমার গিফট? আমার রুমে কালো একটা ব্যাগ, নিয়ে আয় গিয়ে। পাতা পচে পোকা হয়ে গেলে কিন্তু আমার কিছু করার নেই। পেখম 1 মিনিটও দেরি না করে দৌড়ে দোতলায় চলে গেল। দৃষ্টি কৌতূহল নিয়ে জানতে চাইল, ও তোমাকে কি আনার কথা বলেছিল ভাইয়া? ইলহাম হাসতে হাসতে বলল,
ছাগলেরা কি খেতে সব থেকে বেশি পছন্দ করে? পাতা, ঠিক। এই ছাগলও আমাকে ম্যাপেল পাতা নিয়ে আসতে বলেছে। পেখমের এমন আবদারের কথা শুনে সবাই হেসে উঠল। কানাডা থেকে কেউ পাতা নিয়ে আসতে বলে? পেখম তার পাতা পেয়েই খুশি। নিচে এসে সে এমনভাবে চিৎকার চেঁচামেচি করছে যেন হিনের খুনেই পেয়ে গেছে। দু হাতে 2টা পাতা নিয়ে পেখমকে নাচতে দেখে ইলহাম বিড়বিড় করে পড়ল। পাগল একটা। ইলহাম পেছনে ফিরে রানীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। সারা শব্দ না করে ভূতের মতো পেছনে দাঁড়িয়ে আছে। রানী থমথমে মুখে জিজ্ঞেস করলো, সবার লাইগাই তো কম বেশি জিনিস আনছেন, আমার লাইগা কিছু আনেন নাই? ইলহাম চলে যাওয়ার পরে এই মেয়েটাকে কাজে নিয়েছে, তাই সে এর কথা জানতো না। সবাই তো নিজের পছন্দ বলে দিয়েছিল, তুমি তো আমাকে বলনি তোমার কি লাগবে। আমনে কি আমার লগে কথা কইছেন? কেমনে কমু? ঠিক আছে, তোমার যা লাগবে আমি তোমাকে সে পরিমাণ টাকা দিয়ে দেব, তুমি নিজের পছন্দ অনুযায়ী কিনে নিও। রানীর মুখে হাসি দেখা দিল। ছোট ভাইজানের প্রশংসায় বলল, আপনার দিলটা হীরা দিয়া তৈরি ভাইজান, আপনি অনেক ভালো মানুষ। চোখের উপর হাত রেখে শুয়ে থেকেও তাপ ঘুমাতে পারছে না। এদের চেঁচামেচির মাঝে ঘুমানোর সম্ভাবনা। তাও ফুটে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের বাইরে একটার বদলে আজ 2টা স্লিপিং পিল খেয়ে নিল। রক্তমাখা একটা হাত তার হাতের মুঠোয় ধরে আছে। প্রাণহীন চোখ জোড়া স্থির অপলকভাবে তার দিকেই তাকিয়ে আছে। নীলচে পড়া নিষ্প্রাণ ঠোঁট জোড়া স্তব্ধ হয়ে গেছে। মাথার নিচ থেকে বেয়ে আসা লাল রঙের লালটুকুও ততক্ষণে জমাট বেঁধে গেছে। সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে যাওয়ার আগে কম্পনত ঠোঁট জোড়া সামান্য নেড়ে ভীষণ ক্ষীণ কণ্ঠে তার কানে বলেছিল, হার মানিস না, আমার জীবনও এখন তোকে বাঁচতে হবে। আমি না থাকলেও একসাথে দেখা আমাদের স্বপ্নগুলো তুই পূরণ করিস। কথাগুলো তখনও তার কানে বাজতে থাকলো। খোলা চোখ জোড়া বন্ধ করে দিয়েছে। যতদূর চোখ যায় তুষারে ঢাকা পর্বতটি ছাড়া কিছুই দেখা যায় না। ওপর থেকে ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় তুলোর মতো সাদা নরম তুলতুলে তুষার তাদের উপর পড়ছে। তাও একা অসহায় বসে আছে, কিছুই করতে পারছে না সে। বন্ধ চোখের পাপড়ি নাকের ডগায়, ঠোঁটের উপর তুষার জমা মুখটার দিকে। তাপ খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারল না। লাফিয়ে শোয়া থেকে উঠে বসল সে। নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের ভেতর হাঁসফাঁস লাগছে। ঘন ঘন দম টেনে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছে। এসি চালু থাকার পরেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তাপ চারপাশে তাকিয়ে নিজের রুমটা দেখে নিল। আজও সেই স্বপ্ন। এতগুলো বছর কেটে গেলেও ওই চোখ জোড়া ভুলতে পারে না সে। চিরশোনা সে কণ্ঠস্বর এখনও তার কানে বাজে। 5 বছর ধরে একই স্বপ্ন দেখে রোজ ঘুম ভেঙে যায়। তাও ভাত বাড়িয়ে সাইড বক্সের উপর থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোকে পুরোটা শেষ করে ফেলল। তারপরও কিছুতেই অস্থিরতা কমছে না। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল 3টা 30 বাজে। বাকি রাতটা যে আর ঘুম আসবে না, এটা সে ভালো করেই জানে। তাও বিছানা ছেড়ে উপর উঠে পড়ল। বাড়ির সকলে এখন ঘুমে। সে রুম থেকে বেরিয়ে নিঃশব্দে দরজা ভিড়িয়ে দিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। হাই তুলতে তুলতে পেখম সিঁড়ি দিয়ে নেমে আসছে। নিচে নেমেই তাওয়াব ভাইয়ের ঘরের দিকে সবার আগে চোখ গেল। দরজা বন্ধ মানে এখনো ঘুম ভাঙেনি, আর নয়তো ঘুম ভেঙে অনেকক্ষণ আগেই উঠে গেছে। পেখমকে দেখে নূরজাহান জিজ্ঞেস করলেন, ঘুম হয়েছে? অনেক ভালো ঘুম হয়েছে। নূরজাহান সন্ধিহান চোখে তাকিয়ে বললেন, এত ভালো ঘুম হওয়ার কারণ কি? পেখম দাদির কাছে এসে ফিসফিস করে বলল, এত রোমান্টিক একটা স্বপ্ন দেখেছি যে তোমাকে বলা যাবে না। শুনলে তুমি লজ্জা পেয়ে যাবে, সাথে বলতে গিয়ে আমিও লজ্জা পাবো। রাতে স্বপ্নে তোর জামাই আসছিল নাকি? জামাই আসলে বলতে হবে না, কারণ জামাইরা কি কি করে আমার জানা আছে। দাদির রসিকতা তার ছেলে মানুষই রসিকতার উপর ভারী পড়ে গেল। বুড়ি মহিলাগুলোর রসিকতা ভীষণ ডার্ক হয়। পেখম তখন ডাইনিং টেবিলে শুধুই বসেছিল। তার ঘুমই সবার আগে ভেঙেছে। দৃষ্টি এরিন আপু কারো ঘুম এখনো ভাঙেনি। হাই তুলতে তুলতে তখনই দৃষ্টি এসে তার পাশে বসতে বসতে বলল, কখন উঠেছিস? অনেকক্ষণ। এত জলদি উঠে পড়লি যে? সুন্দর একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন? দৃষ্টির চোখ থেকে তখনও ঘুম যায়নি। সে ডাইনিং টেবিলের উপর 2 হাত ভাঁজ করে রেখে হাতের উপর মাথা রেখে পেখমের দিকে তাকিয়ে শুলো। পেখম এদিক ওদিক তাকিয়ে লজ্জা পাওয়া ভেবে নিচু গলায় বলল, স্বপ্নে জামাই এসেছিল, বাকিটা কইতে আমার শরম করে। দৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, দূর খবিস। ওদের কথাবার্তা চলার মাঝে তাপ জগিং করে ফিরে এসে হলরুমের সোফায় বসে জিরাচ্ছে। সেটা করা কেউ লক্ষ্য করেনি। ফজরের আগে বাড়ি ফিরে জামা কাপড় পরে ভোরের দিকে আবার জগিংয়ে বেরিয়েছিল তাপ। আজকে অন্য দিনের থেকে বেশি দৌড়ে ফেলেছে। গরম লাগছে তাই উপরের জ্যাকেটটা খুলে ফেলল। একটু বসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে নিয়ে ঝুঁকে 2 হাতে জুতার ফিতা খুলছে। দেওয়ালে টানানো ঘড়িতে সময় দেখে দৃষ্টি জিজ্ঞেস করলো, কলেজে যাবি না? না, কলেজে যেতে এখন আর ভালো লাগে না। দৃষ্টি যতটা অবাক হলো তার থেকেও বেশি ড্রামা করে বলল,
ও মাই গড, কার মুখে আমি এই কথা শুনছি? এই কথা তুই বলছিস? বাবা, বিশ্বাসই হতে চায় না। পেখম বিরক্তি নিয়ে ড্রামা কুইনটাকে দেখলো। এত ওভার অ্যাক্টিং করতে পারে। তুই তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে সবসময় এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতি। মানছি একটা সময় কলেজে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। পেখমের মুখ দেখে দৃষ্টি বুঝতে পারলো পেখম মজা করছে না, বিষয়টা সিরিয়াস। তাই সেও সোজা হয়ে বসে পড়ল। ওই ব্যাপারটা তুই এখনো চাচাকে জানাসনি? বাবাকে জানাবো পাগল? বাবা কলেজে গিয়ে স্যার ম্যাডামদেরকেই গালিগালাজ করে আসবে। ওই ছেলেকে পেলে তো রক্ষেই নেই। তাহলে কি করবি এখন? কলেজ যাওয়াই বাদ দিবি? চাইলেও তো বাদ দিতে পারবো না। তাহলে বাড়িতে জানা। জানাবো, তবে বাবাকে না, অন্য কাউকে ধরতে হবে। কাকে ধরবি? সেটাই তো ভাবছি। আমি বাড়িতে কাউকে বলবো? না না, এই কাজ একদম করবি না। ব্যাপারটাকে আমি আমার মতো হ্যান্ডেল করব। কলেজে পেখমকে একটা ছেলে কয়েকদিন ধরেই ডিস্টার্ব করে। ছেলেটার দাবি সে পেখমকে পছন্দ করে, কিন্তু পেখম ছেলেটাকে একদমই পছন্দ করে না। এটা ওই ছেলেকে পরিষ্কার জানিয়েও দিয়েছে। তারপরও ছেলেটা তার পিছু ছাড়ছে না, বরং পেখম তাকে পছন্দ করে না শুনে আগের থেকে বেশি বিরক্ত করতে শুরু করে দিয়েছে। ফারহানা ম্যামকে সে এই কথা জানিয়েছিল। ছেলেটার বাবা নাকি অনেক প্রভাবশালী, তাই ম্যামও কিছু করতে পারেনি। বাবার জোরে এই ছেলে এসব করতে পারছে। কাউকে না জানিয়ে কিভাবে হ্যান্ডেল করবি তুই? পেখম ভাবান্তর মুখে বলল। ভাবছি ছোটকাকে বলবো। ছোটকা ঠান্ডা মেজাজের মানুষ, মাথা গরম করে ঘটনাকে বড় করবে না। এই ব্যাপারটা মাথা ঠান্ডা রেখে সামাল দিতে হবে। ওই ছেলের বাপের নাকি অনেক পাওয়ার। আমাদের বাপ চাচাদের কম পাওয়ার আছে নাকি? হ্যাঁ, আমরা শুধু পাওয়ার দেখাই না। তুই কি ওই ছেলের বাবাকে ভয় পাস? ঘটনা জানাজানি হলে সমস্যা কি? তুই তো আর কোনো অন্যায় করিসনি। দৃষ্টিতে একটা গাধি, সে কেন কাউকে ভয় পেতে যাবে? ভয় তো সে গোলাপজানকে পায়। গোলাপজানকে চিনিস? ওই বুড়ি এখনো আদিকালে বসবাস করছে। দাদির মতে 18 হলেই মেয়ের বিয়ে দিয়ে দিতে হয়। এমনিতেই বুড়ি পাপার কানে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে। আর এখন যদি এই ঘটনা জানাজানি হয়, তাহলে দাদি আরো একটা অজুহাত পেয়ে যাবে। এই অজুহাত দেখিয়ে বাবার ব্রেন ওয়াশ করে আমার বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়বে। তো তো কিছু না, বিয়ে করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বিয়ে তো একদিন করতেই হবে। তবে পাপা দাদির পছন্দের কাউকে না। বিয়ে আমি আমার নিজের পছন্দের ছেলেকেই করব। এখন সেই ছেলেটাকে তো আগে আমার জীবনে আসতে দিতে হবে। আমার সোলমেটকে চিনে নেওয়ার সময় তো দিতে হবে। বিরক্ত করার ঘটনা জানাজানি হলে বুড়ি আমাকে সেই সময়টাও দিবে না। কলেজে ভর্তি করানোর আগেই ওয়ার্নিং দিয়ে রেখেছে, ছেলে ঘটিত কোনো ঘটনা যেন না শোনে। এই ভয়ে এখনো পর্যন্ত একটা প্রেম করার কথাও মনে আনেনি। তা ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়েছে। তকির মোর্চা লিভিং রুমে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। আজকাল চুরি ডাকাতি খুন খারাপি ছাড়া ভালো কোনো খবরই চোখে পড়ে না। ব্রেকফাস্ট না করেই সকাল সকাল ছেলেকে বেরোতে দেখে তিনি ডাকলেন। দাঁড়াও তাওয়াফ। বাবার ডাক পেয়ে তাওয়াফ দাঁড়ালো। তকির মির্জা ছেলের সামনে এসে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? কোথায়? কাজ আছে। তাওয়াফ শর্টকাটে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তকির মির্জা ছেলের উত্তরে সন্তুষ্ট হতে পারছেন না। ছেলে কি কাজে যাচ্ছে জানার কৌতূহলও দমাতে পারছেন না। আবার ছেলেকে সরাসরি জিজ্ঞেস করতেও দ্বিধাবোধ করছেন। ছেলের স্বাধীনতায় হস্তক্ষেপ করার তার কোনো অধিকার নেই। মানুষের কত কাজই তো থাকতে পারে, সব কাজ কি বাবাকে বলেই করতে হবে? এ সময় আবার কোন কাজ? বাড়িতে ইলহামের প্রথম সকাল, সকলের সাথে ব্রেকফাস্ট করে নাও, তারপর বেরিও। বাবার মুখের দিকে তাকিয়ে তাপ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। পার্সোনাল কাজ বাবা, ব্রেকফাস্ট ফিরে এসে করবো, এখন লেট হচ্ছে। তাও বেরিয়ে যাওয়ার পরপরই তকির মির্জার ফোন বেজে ওঠে। সাদা পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে নাম দেখলেন। আপনাদের মুখে হাসি চলে এলো। উনারই আরেকটা পাগল মেয়ে কল করেছে। তকির মির্জা কল তোলার সাথে সাথে ওপাশ থেকে কণিকা বলে উঠল, আঙ্কেল, আপনার গাধা ছেলেটা কি বেঁচে আছে? বেঁচে থাকলে আমার কল তুলছে না কেন? 2 সপ্তাহ ধরে আপনার ছেলে আমার কল ইগনোর করছে। সমস্যা কি ওর? গাধাটার কাছে থাকলে আমার হয়ে ওর কান টেনে ছিঁড়ে ফেলুন তো। তকির মির্জা হাসবেন নাকি আশ্চর্য হবেন বুঝতে পারলেন না। তার সামনে তার ছেলেকে গাধা রাখছে, আবার কান টেনে ছিঁড়ে ফেলার কথাও বলছে। অবশ্যই পাগলি মেয়ের দ্বারাই এমনটা বলা সম্ভব। তকির মির্জা হাসি হাসি মুখে বললেন, আমার গাধা ছেলেটা তোমার কাছেই যাচ্ছে মনে হয়। না না আঙ্কেল, ওই গাধা আপনাকে মিথ্যা বলে বেরিয়েছে। 2 সপ্তাহ ধরে আমার কাছে আসে না।
তকির মির্জা চিন্তিত হলেন। 2 সপ্তাহ ধরে যাচ্ছে না। এ বিষয়ে তো তিনি জানতেন না, তাও কিছুই বলেনি। তকির মির্জা আনমনে বিড়বিড় করে বললেন, মিথ্যা বলেছে? জি আঙ্কেল। আচ্ছা আপনি বলুন তো গাধাটা আপনাকে ঠিক কি বলে বেরিয়েছে? বলল পার্সোনাল কোনো কাজ আছে। ওর পার্সোনাল কাজ তো তোমার সাথেই থাকতে পারে, তাই ভাবলাম তোমার কাছেই হয়তো যাবে। কণিকা হতাশ হয়ে ফেলা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আপনার ছেলের জীবনে আমি ছাড়াও অন্য কোনো মেয়ে এসেছে আঙ্কেল, সেজন্যই আমাকে ইগনোর করছে। আপনাকে পার্সোনাল কাজের কথা বলে আসলে গার্লফ্রেন্ডের সাথে মিট করতে গেছে। তকির মির্জার মুখ সামান্য হা হয়ে গেল। আশ্চর্যজনিত কণ্ঠে তিনি বললেন, মেয়ে? জি মেয়ে গার্ল। জীবনে মেয়ে মানুষ না এলে মানুষের রুটিন পাল্টে যায় না। আচ্ছা আঙ্কেল এখন তাহলে রাখি। আন্টিকে এবং দাদিকে আমার ভালোবাসা জানাবেন। কণিকা যেমন ঝড়ের গতিতে কল দেয়, তেমন হড়বড়িয়ে সব কথা শেষ করে ঝড়ের গতিতে কল কেটেও দেয়। ফোনে বেশিক্ষণ কথা বলা তার পছন্দ না। পাঞ্জাবির পকেটে ফোনটা রেখে দিলেও তকির মির্জাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। সত্যিই কি তার ছেলের জীবনে কোনো মেয়ে এসেছে? কোনো মেয়ে যদি এসেও থাকে তাহলে ওনার কোনো আপত্তি নেই। ছেলের সংসার দেখার ওনার জীবনের একমাত্র শখ। কিন্তু 27 বছর হয়ে গেল এ ছেলে বিয়ের নাম শুনতে পারে না। কলেজ ও ভার্সিটি লাইফে প্রেম করে ধোঁকা পেয়েছে এমনটাও তো না। ছেলের সব খবর তিনি জানেন। ভার্সিটি লাইফে মেয়ে বন্ধু ছিল, কিন্তু প্রেমিকা ছিল না। বর্তমানে মেয়ে বন্ধু বলতে কণিকায়। তাহলে কেন বিয়েতে ছেলের এত অ্যালার্জি? মনে মনে কি কাউকে পছন্দ করে? পছন্দ থাকলে পরিবারকে পছন্দের কথা জানাবে না? ছেলের পছন্দ যেমনই হোক, তাদের কোনো আপত্তি নেই। ছেলে কানা ল্যাংড়া মেয়েকে বিয়ে করতে চাইলেও তিনি মেনে নেবেন। কি গো, এখানে দাঁড়িয়ে কিসের ধ্যান ধরেছ? মুখে তো মাছি ঢুকে যাবে, মুখ বন্ধ করো। স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহমিনা জানতে এসেছেন ঘটনা কি। স্ত্রীর কথা শুনে তকির মির্জা বললেন, তোমার ছেলের মধ্যে কি ইদানিং কোনো রকম পরিবর্তন আসতে দেখেছো? তাহমিনা একটু ভেবে জবাব দিল, না তো, কেন? কোনো পরিবর্তনই চোখে পড়েনি? বললে কি তোমার সাথে মিথ্যা বলছি? কি হয়েছে সেটা না বলে বারবার এক কথা জিজ্ঞেস করছো। তুমি কিন্তু আমার টেনশন বাড়িয়ে দিচ্ছ। তকির মির্জা বিরক্তিমাখা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। শুধু শুধু টেনশন কেন করবে? মহিলা মানুষের নিয়ে এই এক জ্বালা, কথায় কথায় তোমাদের টেনশন করতে হয়। তুমি আমার ছেলেকে নিয়ে হেয়ালি কথাবার্তা বলবে? মা হয়ে আমার টেনশন হওয়াটাই স্বাভাবিক। আরে টেনশন করার কোনো বিষয়ই না, তোমার ছেলের বিয়ের কথা ভাবছিলাম, এই আর কি। ছেলের বিয়ের কথা শুনে তাহমিনার মুখটা ঝলমল করে ওঠে, আবার ফ্যাকাশে হয়ে গেল। বিয়ের ব্যাপারে তাওফের সাথে কথা বলেছি। আমি কথা তুললে নানান কথা কাটিয়ে দেয়। বয়স তো কম হলো না, এই ছেলে কি বিয়ে করবে না? আরও কয়েক বছর গেলে মেয়ের বাবারা বলবে ছেলের বয়স বেশি, তখন তো কেউ মেয়েই দিবে না। এই জীবনে কি নাতি নাতনির মুখ দেখে মরতে পারবো না? তকির মির্জা স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, নাতি নাতনির মুখ দেখতে হলে এখনও তোমাকে আরও অনেক ধৈর্য ধরতে হবে। যে এক ছেলে পেটে রেখেছে সে একাই 3 জনের সমান টেনশন দিয়ে যাচ্ছে। আমি তো অবাক হই, তোমার মাথার চুল এখনো কালো আছে কিভাবে? এত টেনশন করার পরেও একটা চুলও পাকেনি? তাহমিনা চোখ রাঙিয়ে স্বামীর দিকে তাকিয়ে বললেন, মজা করছো আমার সাথে? তকির মির্জা জিহ্বায় কামড় দিয়ে নিরীহ মুখ বানিয়ে বললেন, সেই দুঃসাহস কি আমি দেখাতে পারি? তাহমিনা রেগে গজগজ করে চলে যেতে যেতে বললেন, বাপ ছেলে দুটোই একরকম হয়েছে। আমি যেন তাদের কাছে হাসির পাত্র। আমার সব কথাই তাদের কাছে তামাশা মনে হয়। পেখম ফোন ঘরে রেখে কোথায় কোথায় ঘুরছে। ওদিকে বাবা তার ফোনে কল দিতে দিতে হয়রান। ফোন বাজার শব্দ শুনে আলাইয়া ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে কল রিসিভ করে কানে নিল। হ্যালো, আমি আলাইয়া, তুমি কে? আলাইয়ার গলা শুনে পল্লব মির্জা আহ্লাদি সুরে বললেন, আমার আলাইয়া মা, কেমন আছো তুমি? আমি তোমার মেজো পাপা। ও মেজো পাপা, আমি ভালো আছি। তোমার আপি কোথায় মা? আপি? আপি তো ঘরে নেই, দাঁড়াও আমি আপিকে খুঁজে দিচ্ছি। মেজো পাপার সাথে কথা বলতে বলতে আলাইয়া আপুর কাছে দৌড়ে আসছে। আলাইয়াকে ছুটে আসতে দেখে পেখম বলল, আস্তে দৌড়া, পড়ে গিয়ে ব্যথা পাবি তো। আলাইয়া বোনের কাছে এসে ফোন ধরা হাত বাড়িয়ে দিয়ে বলল, মেজো পাপা তোমার সাথে কথা বলবে। পেখম আলাইয়ার হাত থেকে ফোন নিয়ে তাড়াতাড়ি করে কানে নিল। হ্যালো পাপা।
মেয়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে পল্লব মির্জার কলেজা ঠান্ডা হলো। কাল রাতে বাড়ি ফিরে দেখে মেয়ে বাড়িতে নেই। স্ত্রীর উপর তখন ভীষণ মেজাজ চড়েছিল। মেয়ে ও বাড়িতে যাবে তাকে কেন জানানো হলো না? রাত অনেক হয়ে গিয়েছিল বলে কল করেনি। এখন সকালে কল দিয়েও পাচ্ছে না। তুমি আমাকে না বলেই চলে গেছো আম্মু, এটা কি ঠিক হয়েছে? পেখম অপরাধী গলায় বলল, সরি পাপা, তোমায় বলতে মনে ছিল না। তুমি যে কোনো জায়গায় যেতে পারো, আমার অনুমতি নিতে হবে না। কিন্তু ওই বাড়ি যাওয়ার আগে আমাকে বলে যাবে, এ কথা বলিনি তোমায়? বলেছো, কিন্তু তুমি তো বাড়ি ছিলে না। আমি তোমায় কল দিয়েছিলাম কিন্তু কল ঢোকেনি। আই এম সরি পাপা, তোমায় না বলে আর কখনো আসবো না। ঠিক আছে, কিন্তু তুমি কখন আসবে? পেখম ঠোঁট কামড়ে ভাবছে। বড় দাদি আজ কিছুদিনই যেতে দিবে না, কিন্তু বাবাকেও এই কথা বলা যাবে না। তো একটা উপায় বের করে বলল, আলাইয়া, আলিশ বা কেউ আসতে চাচ্ছে না। ওদেরকে রেখে চলে আসতে চাইলেও কান্না শুরু করে দিচ্ছে। ওরা ছোট মানুষ, বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসো। ও বাড়িতে তুমি বেশি দিন থাকো এটা আমি চাই না মামনি। কিন্তু পাপা, এবারে সবাই তো আমাকে অনেক বেশি ভালোবাসে। বাক্যটা ঠোঁটে এলেও বলতে পারলো না পেখম। 5 বছর আগের ওই ঘটনার পর থেকেই বাবা তাকে এ বাড়িতে আসতে দিতে চায় না। কোনো একটা কারণে এ বাড়ির কাউকে বাবা পছন্দ করে না। তাওয়াব ভাই তো বাবার অপছন্দ তালিকায় 1 নম্বরে। খাবার টেবিলে সবাইকে দেখা গেলেও তাওয়াবকে দেখা গেল না। ইলহাম বড় মাকে জিজ্ঞেস করলো,